আজকে আমরা যে ক্লাসটা নিব এটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানা ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ থেকে ৮৬ ধারা পর্যন্ত আলোচনা করা আছে। তা আমরা একদিনে যারা নতুন আছে প্রায় এতগুলো ধারা নিতে পারবো না, আমরা অর্ধেক অর্ধেক করে আজকে ৭৫ থেকে হয়তো ৮০ পর্যন্ত আলোচনা করব, আগামীকাল ৮০ থেকে ৮৬ ধারা পর্যন্ত আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। গ্রেপ্তারি ফর্ম হচ্ছে ৭৫ ধারায়। গ্রেপ্তারি ফর্মটা হচ্ছে ৭৫ ধারা। যদি এমসিকিউ আসে যে গ্রেপ্তারি ফর্ম কত ধারায় উল্লেখ আছে, ৭৫, ৭৬, ৭৭ বা ৬৮ ধারা দিল, তাহলে গ্রেপ্তারি ফর্ম আমরা কত ধারা দিব? আমরা দিব হচ্ছে ৭৫ ধারায়। এখন এই একটা গ্রেপ্তারি ফর্ম যারা থানায় আছেন তারা হয়তো ভালো জানবেন, এই একটা গ্রেপ্তারি ফর্মে কি কি বিষয় থাকে, এই পুরাটা বিষয় নিয়েই একটা গ্রেপ্তারি পরোয়ানা হয়। অর্থাৎ একটা গ্রেপ্তারি ফর্মে থাকবে আসামির নাম থাকবে, তার ঠিকানা থাকবে, তার বয়স থাকবে, তার লিঙ্গ থাকবে, প্রত্যেকটা বিষয় আসামির থাকবে। এরপরে থাকবে আপনার কোন মামলা নাম্বার, তারিখ থাকবে। তারপরে থাকবে আপনার কোন থানার মামলা, সেই বিষয়টা উল্লেখ থাকবে। তারপরে থাকবে তার ধারা, অর্থাৎ এই গ্রেপ্তারি মানে কোন মামলা কত ধারা, সেই বিষয়টা উল্লেখ থাকবে। তারপরে থাকবে যে আপনার এই গ্রেপ্তারি পরোয়ানা কার বরাবর প্রেরণ করা হয়েছে, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজবার, ওই থানার ভারপ্রাপ্ত তামিলকারী অফিসারের নাম থাকবে। এরপরে আপনার থাকবে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত থাকবে সিলমোহর থাকবে। এই ধরনের এই গ্রেপ্তারি পরোয়ানা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু ১ কপি ইস্যু করা হয়, সমন ২ কপি ইস্যু করা হয়। আবার জানেন গ্রেপ্তারি পরোয়ানা ১ কপি সমন ২ কপি। এমসিকিউ হইতে পারে যে গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি হয়, ১ কপি, ২ কপি, ৩ কপি, ৪ কপি। তাহলে আমরা উত্তর দিব গ্রেপ্তারি পরোয়ানা ১ কপি হয়। তারপরে আসে যে গ্রেপ্তারি পরোয়ানা কার বিরুদ্ধে ইস্যু করা হয়, এখানে দিল আসামির বিরুদ্ধে, তারপরে সাক্ষীর বিরুদ্ধে, বাদীর বিরুদ্ধে, উপরে নিচে দিল কোনোটি নয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা আসামির বিরুদ্ধে ইস্যু করা হয়। আবার ক্ষেত্রমিতে আবার সাক্ষীর বিরুদ্ধে হয়, সেটা আমরা প্রশ্ন অনুসারে যেটা, তো মূলত হচ্ছে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। তারপরে আসতে পারে যে গ্রেপ্তারি পরোয়ানা কার বরাবর প্রেরণ করা হয়। আমরা সাধারণত জানি যে গ্রেপ্তারি পরোয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। তারপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা সামনে যাব, তিনি আবার কি করবেন যে অন্য কোনো অফিসারের নামে এটা নির্দেশনা দিয়ে দিবেন যে এসআই অমুক ব্যবস্থা নিন, নির্দেশিত অফিসার অন্য কোনো অফিসারকে দিয়ে এটা তামিল করতে পারবেন। এটা আমরা সামনে গেলে পাবো। তাহলে আমরা মূলত আলোচনা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, যে কোনো আসামিকে আদালতে হাজির করিবার জন্য তার নাম, ঠিকানা, বয়স, মামলা নাম্বার, তারপর তামিলকারী অফিসারের নাম, ধারা সহ প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত এক প্রস্থ বিশিষ্ট পরোয়ানাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে। আমি প্রথমে যে কথাটা বলছি সেটাকেই একটু সাজায় লেখছি, সেটাই হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। আমি কিন্তু বলছি আসামির নাম ঠিকানা থাকবে, তামিলকারী অফিসারের নাম ঠিকানা থাকবে, ধারা থাকবে, তারপর প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত থাকবে, এক প্রস্থ বিশিষ্ট থাকবে। এই যে প্রিজাইডিং অফিসার আর ম্যাজিস্ট্রেট দুইটা কথা কিন্তু বইয়ে উল্লেখ আছে। প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত এক প্রস্থ বিশিষ্ট আদেশকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে। এটার ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা। তার পাশাপাশি আপনারা পিআরবি ৪৬৮ ও ৩১৫ বিধি ব্যবহার করবেন। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা আমরা কি ব্যবহার করব, পিআরবি ৪৬৮ এবং ৩১৫ বিধি। আর মূল ধারা হবে কত, ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা। তাহলে আমরা এখানে কি পেলাম, যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, যে পরোয়ানায় আসামির নাম, ঠিকানা, মামলা নাম্বার, তারিখ, তামিলকারী অফিসারের নাম, ঠিকানা ও আদালত কর্তৃক প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত সিলমোহরকৃত এক প্রস্থ বিশিষ্ট লিখিত আদেশকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে।
আর গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি হয়? 1 কপি হয়। এখানে কার কার স্বাক্ষর থাকে? এমসিকিউ হইতে পারে যে গ্রেপ্তারি পরোয়ানা কার স্বাক্ষর থাকে। কতি দিল প্রিজাইডিং অফিসার, কতি দিল ম্যাজিস্ট্রেট, কতি দিল পুলিশ অফিসার, কতি দিল ক খ। তাহলে ক খ। তারপরে গ্রেপ্তারি পরোয়ানা কি হবে? মৌখিক, লিখিত, ক খ। লাস্টে দিল কোনোটি নয়। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কি হবে? লিখিতভাবে হবে। এরপরে আমি তো বললাম যে গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি হয়, এটাতে এমসিকিউ কিভাবে হয় সেটা জানাইলাম। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কার বিরুদ্ধে ইস্যু করা হয় সেটা বললাম। তাহলে আমরা মনে হয় যে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি। যদি কারোর কোনো এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এরপরে আমরা, এটা ছিল 75 ক্লোজ 1। 75 ক্লোজ 2 খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসতে পারে। প্রথমটা তো গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে সেটা আমরা বুঝলাম। 75 ক্লোজ 2 একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। এই প্রশ্নটা কয়েকবার আসছে। 75 ক্লোজ 2 গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। এটা কিন্তু বিগত সালগুলো এইভাবে প্রশ্ন আসছে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এবং আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। আমরা দুইটা কথা পাইলাম যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবদ্ধ থাকবে। আদালত কর্তৃক যদি বাতিল না করে আর আসামি যদি গ্রেপ্তার না হয় তাহলে এটা বলবৎ থাকবে। অর্থাৎ আসামি গ্রেপ্তারি হলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যক্রম শেষ, বা আদালত যদি বাতিল করে দেয় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যক্রম শেষ। তাহলে আমরা কি লিখবো যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? যতদিন পর্যন্ত আসামি গ্রেপ্তার না হয় এবং আদালত কর্তৃক বাতিল না হয় ততদিন পর্যন্ত এটা বলবৎ থাকবে। আমাকে এই কথাগুলো একজন একটু লিখে জানান, তাহলে আপনাদের এটা মনে থাকবে। ধারা হবে কত? 75 ক্লোজ 2 ফৌজদারি কার্যবিধি আইনের 75 ক্লোজ 2 কি বলছে? গ্রেপ্তারি পরোয়ানা আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট ধারা, কিন্তু এটা অনেকে পড়ে না। এই ধরনের প্রশ্ন, শর্ট প্রশ্ন হইতে পারে 2 মার্কে যে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, বা এমসিকিউ হইতে পারে যে কতি দিল যে আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত, গতি হলো গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, গতি দিল ক খ, গতি দিল কোনোটি নয়, তাহলে ক খ মানে দুইটাই। এরপরে আমরা এখানে আরেকটা বিষয় পড়ব, এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনইআর। এই প্রশ্নটা বিগত সালগুলোয় আসছে। এনইআর কাকে বলে বা এনইআর কি? নন এক্সিকিউট রিপোর্ট, এটাকে বলা হয় এনইআর, নন এক্সিকিউট রিপোর্ট, এটাকে কি বলে? এনইআর বলা হয়। এই এনইআরটা কি? এই এনইআরটা হচ্ছে যে মামলা অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার যদি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে ব্যর্থ হন, যে তিনি যদি দেখেন যে আসামি বিদেশে আছেন বা আসামি পলাতক রয়েছেন, তাকে কোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব না। কি বলছি? আসামি বিদেশে চলে গেছে অথবা আসামি পলাতক আছে, তাকে কোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, অথবা আসামি এই স্থান থেকে অন্য স্থানে অবস্থান করে, তাকে কোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব না, তখন এই তামিলকারী অফিসার আদালত বরাবর একটা রিপোর্ট দাখিল করবেন। এই রিপোর্টটাকেই এনইআর বলা হয়। তাহলে আমরা এনইআরটা পিআরবি 323 বিধি, এনইআরটা কি? পিআরবি 323 বিধি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এনইআর কি? বিগত সালগুলো দেখবেন এই প্রশ্নটা আসছে, অনেকে এনইআর সম্পর্কে জানে না। সার সংক্ষেপ, এনইআরটার সার সংক্ষেপ হচ্ছে পরোয়ানা তামিলকারী অফিসার আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে বা আসামিকে গ্রেপ্তার করা সম্ভব না হলে, আসামি যদি বিদেশে অবস্থান করে বা অন্যত্র অবস্থান করে, সেই সম্পর্কে আদালতে যে রিপোর্ট দাখিল করবেন তাকেই এনইআর বলে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 75 ক্লোজ 2 ব্যবহার করতে পারেন। আর মূলত এটা পিআরবি 323 বিধি। মূলত আপনাকে মূল ধারা
হিসেবে ব্যবহার, মূল ধারা হিসেবে ব্যবহার করতে হবে পিআরবি 323 বিডি। পাশাপাশি সাপোর্টিং হিসেবে আপনি 75 ব্যবহার করতে পারেন, তবে না করলে ক্ষতি নাই, করলে ভালো, কিন্তু মূল হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে পিআরবি 323 বিডি। তাহলে আমরা এখানে কি শিখলাম? গ্রেপ্তার কাকে বলে বা গ্রেপ্তার কি, গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, তারপরে পড়লাম কি এনইআর কি। এই তিনটা বিষয় আপনারা ক্লিয়ার কিনা? এর পাশাপাশি আমরা এখানে আর একটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে রিকল। এই রিকলটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা থানায় চাকরি করছেন তারা রিকল সম্পর্কে ধারণা আছে, কিন্তু যারা অফিস আদালতে চাকরি করছেন তারা রিকল শব্দ সম্পর্কে হয়তো ধারণা নেই। রিকলটা হচ্ছে যে এই যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, সেই ব্যক্তি যদি মারা যায়, কথাটা বুঝেন, দুইটা শব্দ এখানে, সেই ব্যক্তি যদি মারা যায় অথবা সেই ব্যক্তি যদি আদালতে আত্মসমর্পণ করে, তাহলে আদালত যদি ওই ব্যক্তিকে জামিন মঞ্জুর করে, এই জামিন মঞ্জুর করার পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার জন্য যে আদেশ দিবেন, সেই আদেশটাকেই রিকল বলা হয়। অর্থাৎ এখানে আপনাকে কি বোঝানো হলো, যে ওই ব্যক্তি মারা গেছে বা ওই ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছে, তখন এই যে তার বিরুদ্ধে যে আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু আছে, গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার জন্য নতুন যে একটা আদেশ দিবেন, সেই আদেশটাকেই রিকল বলা হয়। অর্থাৎ জামিনের পরে নতুন একটা আদেশ দেওয়া হয়। তাহলে আমরা কি পাইলাম? যে রিকলটা কি পাইলাম? রিকলটা পাইলাম হচ্ছে যে আসামি হয়তো মারা গেছে অথবা আসামি জামিনে মুক্তি পাইছে, তখন এই যে গ্রেপ্তারি পরোয়ানা আদেশটা বাতিল করার জন্য আদালত কর্তৃক একটা কি আদেশ ইস্যু করে, এই আদেশটাকেই রিকল বলা হয়। আমরা কি রিকল সম্পর্কে জানতে পারছি? হ্যালো, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? রিকল, এনইআর কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর থেকে প্রশ্ন এমসিকিউ দুইটা হতে পারে। আবার বলি, রিকলটা হচ্ছে যে একজন আসামির বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, কথাটা বোঝেন, আসামির বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, এই আসামি মারা গেছে, মারা যাওয়ার পরে তখন তো এই গ্রেপ্তারি পরোয়ানা থানায় রয়ে গেছে, তখন এই গ্রেপ্তারি পরোয়ানা তো বলবৎ থাকবে। আমরা তো আগে পড়ছি যে আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত, এবং আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তখন এই মৃত ব্যক্তির গ্রেপ্তারি পরোয়ানা কেন বলবৎ থাকবে? একটা কথা। আবার এই আসামি যদি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে, আদালত তাকে জামিন দিল, জামিন দেওয়ার পর সে বাসায় চলে আসলো, পরে দেখা গেল যে পুলিশের কাছে তো গ্রেপ্তারি পরোয়ানা রয়ে গেছে, তখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করলো। তাহলে এই আসামি বাঁচার উপায় কি? এই আসামি বাঁচার একটাই মাত্র উপায় হচ্ছে, তাকে আদালত যে সে যে জামিন পাইছে এই সংক্রান্তে একটা আদেশনামা দেয়, এই আদেশনামাটাকেই রিকল বলা হয়। কে রাসেল কাকা, কি ঠিক আছে কথাটা? কাকা কে আছেন? আচ্ছা, আবার বলি, রিকলটা যারা থানায় চাকরি করছেন তারা জানবেন, রিকলটা হচ্ছে এমন একটা জিনিস যে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, ওই ব্যক্তি মারা গেলে অথবা ওই ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার এই গ্রেপ্তারি পরোয়ানার আদেশ বাতিল করার জন্য নতুন একটা আদেশ দেন, এই আদেশটাকেই রিকল বলা হয়। এটাও আপনারা ফৌজদারি কার্যবিধি আইনের 75(2) ব্যবহার করবেন, পাশাপাশি পিআরবি 470 বিধি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি রিকলটা বুঝতে পারছি? রিকল, এনইআর,
তারপরে আরেকটা পড়াইলাম আপনাদের কি কতদিন বন্দুক বলবৎ থাকে, তারপর আরেকটা বিষয় পড়াইছি সেটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা কি। দেখেন আপনারা শুধু 75 পড়ে গেছেন গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, আর কিছু জানেন না। কতদিন বন্দুক বলবৎ থাকে কিছু লোক জানেন, কিছু লোক জানেন না। তারপরে এটা এনইআর কি, এই বিষয়টা অনেকে জানেন, অনেকে জানেন না। রিকলটা কি অনেকে জানেন, অনেকে জানেন না। তাহলে আমি কিন্তু এখানে 4টা বিষয় পড়াইছি। আমি 4টা বিষয়, প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা, যে আসামির নাম ঠিকানা উল্লেখ করে আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত ম্যাজিস্ট্রেট বা প্রিজাইডিং অফিসার কর্তৃক লিখিত আদেশকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে। এটা হচ্ছে 75 ক্লোজ 1। আর যদি ক্লোজ 1 না লিখতে পারেন 75 দ্বারা ব্যবহার করবেন। পিআরবির কত ব্যবহার করবেন 468, আর হচ্ছে 315 বিধি। এরপরে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন বন্দুক বলবৎ থাকবে, আদালত থেকে বাতিল না হওয়া পর্যন্ত এবং আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। এই প্রশ্ন আসলে অবশ্যই আপনাকে 75 ক্লোজ 2 ব্যবহার করতে হবে। এখানে কিন্তু শুধু 75 ব্যবহার করলে হবে না, এটা 75 ক্লোজ 2 ব্যবহার করতে হবে। আর এরপরে পড়াইলাম এনইআর কি। এনইআর কি, এনইআরটা হচ্ছে আপনাদের যেটাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এনইআর হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, কি কারণে ব্যর্থ হয়েছে সেই সম্পর্কে আদালতে একটা প্রতিবেদন দাখিল করবেন। এই প্রতিবেদনটাকেই বলা হয় এনইআর। সারসংক্ষেপে আমি বুঝাইলাম। এরপরে আমরা রিকলটা কি পাইলাম, রিকলটা হচ্ছে যে আদালত কর্তৃক যদি কোনো আসামি জামিনে মুক্তি পায় অথবা কোনো আসামি মারা গেলে আদালত ওই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার জন্য নতুন একটা আদেশ দেন, এই আদেশটাকে রিকল বলা হয়। এটাই হচ্ছে আমাদের রিকলটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 75 ক্লোজ 2 পিআরবির আমরা ব্যবহার করব 470 বিধি। এনইআর এর ক্ষেত্রে আমরা পিআরবি ব্যবহার করব 323 বিধি। এমইআর না, এনইআর, এনইআর নন এক্সিকিউট রিপোর্ট, এটা পিআরবি 323 বিধি। এবং এই যে আপনার গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবদ্ধ থাকে এটাও 75 ক্লোজ 2 ব্যবহার করবেন। ফৌজদারি কার্যবিধি এনইআর এর ক্ষেত্রেও 75 ক্লোজ 2 ব্যবহার করতে পারবেন। রিকলের ক্ষেত্রেও 75 ক্লোজ 2 ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এনইআর ঠিক আছে, নাজমুল যেটা লেখছে এটা। তাহলে এই ছিল আমাদের মোটামুটি 75 ধারা নিয়ে আলোচনা। এরপরে আমরা যাব 76 ধারা। 76 ধারা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা যার নামে ইস্যু করা হয়েছে আদালত চাইলে তাকে জামিনের ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ এখানে জামিন, গ্রেপ্তারি পরোয়ানায় জামিনের ব্যবস্থা আছে, আবার জামিনের ব্যবস্থা নাই। 75 76 ধারায় মূলত আদালত কর্তৃক যে বিষয়টা আমাদের জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন। 76 ধারা হচ্ছে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন যদি গ্রেপ্তারি 76 ক্লোজ 1 যেটা বলছে যে যদি গ্রেপ্তারি পরোয়ানায় জামিনের ব্যবস্থা থাকে তাহলে উক্ত ব্যক্তির নিকট হইতে মুসলেকা জামানত বা জামিনদার সহ তাকে ছেড়ে দেওয়া যাবে। তাহলে আদালত কর্তৃক যে আপনাকে 75 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আছে সেই গ্রেপ্তারি পরোয়ানায় যদি আপনার জামিনের ব্যবস্থা থাকে, 76 দ্বারাই বলছে যে জামিনের ব্যবস্থা থাকলে আপনি কি করবেন, ওই ব্যক্তির নিকট হইতে আপনি মুসলেকা জামানত বা জামিনদার সহ তাকে ছেড়ে দিতে পারবেন। এটা হলো 76 ক্লোজ 1। 76 ক্লোজ 2 যে আপনি যে তাকে ছেড়ে দিবেন, কিভাবে ছেড়ে দিবেন, এখানে 3টা কোটেশন রাখা আছে। 76 ক্লোজ 2 কয়টা কোটেশন রাখছে, 3টা কোটেশন। এই কতি যেটা বলছে যে আপনার জামিনদারের সংখ্যা, অর্থাৎ যাকে আপনি ছেড়ে দিবেন তার জামিনদারের সংখ্যা কতজন হবে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। 1 জন 2 জন 3 জন, যে 3 জন ব্যক্তি ওই আসামির জামিনদার হিসেবে থাকবে। এটা হচ্ছে ক। খতি বলছে যে কি পরিমাণ অর্থে আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ কত টাকা জামানতে তাকে ছেড়ে দিচ্ছেন সে অর্থের পরিমাণের কথা উল্লেখ করতে হবে।
5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, যেটা যে অর্থের পরিমাণে তাকে ছেড়ে দিচ্ছেন সেই কথাটা উল্লেখ করতে হবে। 3 নম্বর কোটেশনে আছে যে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। তাহলে আমরা 76-এর ক্লোজ 2-এ ক খ গ 3টা বিষয় পাইছি। প্রথম বিষয়টা হচ্ছে যে জামিনদারের সংখ্যা, তারপরে হচ্ছে জামিনদারের সংখ্যার পরে হচ্ছে জামানতে অর্থ কত টাকার বিনিময়ে, তারপরে হচ্ছে যে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিবেন যে কোন তারিখে সে আদালতে হাজির হবে, এই বিষয়টা। তাহলে আমরা 3টা বিষয় পেলাম। এরপরে আমরা এই 76 ক্লোজ 3-এ ওকে 76-এর ক্লোজ 3-এ যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে কি যে এই যে আপনি যাকে জামিনে দিলেন, এই জামিনদার অর্থাৎ এই যে পরোয়ানাটা, এই পরোয়ানাটা সহ আপনার যে জামানতের কাগজ এই সংশ্লিষ্ট আদালতে আপনি ফেরত দিবেন। অর্থাৎ আপনি যে কত 76 ক্লোজ 2-এ যতজন আপনি জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, মুচলেকা নিয়ে যে তাকে ছেড়ে দিলেন, এই জামানতের কাগজ বা মুচলেকার কাগজ বা আপনার জামিনদারের সংখ্যার যে কাগজ এইগুলো সহ ওই পরোয়ানা আদালতে ফেরত দিবেন। এটা বলা আছে 76 ক্লোজ 3। তাহলে আমরা 76 দ্বারা কি পেলাম যে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন। অর্থাৎ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানাটা প্রেরণ করছেন ওই গ্রেপ্তারি পরোয়ানার পিছনে লেখা থাকবে যে এই আসামিকে আপনি জামিন দিতে পারেন। তখন কি শর্তে জামিন দিবেন? তখন ওই যে 76 ক্লোজ 3-এ 76 ক্লোজ 2-এ ক খ গ 3টা শব্দ ব্যবহার করা হয়েছে যে আপনার জামিনদারের সংখ্যা থাকতে হবে কতজন, তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দিলেন সেই জামানতে সেই বিষয়টা, আর একটা হচ্ছে যে কে মুচলেকা নিল, এই মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দিলেন, কোন তারিখে সে আদালতে হাজির হবে এই বিষয়টা উল্লেখ করে তাকে ছেড়ে দিতে পারেন। আর তাকে যে ছেড়ে দিলেন এই যে ক্লোজ 76 ক্লোজ 3 এই যে কাগজপাতি অনুসারে তাকে ছেড়ে দিলেন সেই কাগজপত্র প্লাস এই গ্রেপ্তারি পরোয়ানা আদালতে ফেরত পাঠাবেন। এটা হচ্ছে আপনার 76 ক্লোজ 3-এ। এখন যদি আপনার এখানে এমসিকিউ আসে যে আসামিকে কি জামিনে মুক্তি দেওয়া যায়, কত দ্বারা, তাহলে আপনাকে দিল 76, 77, 78, 79, তাহলে আপনার 76 দ্বারা আসামিকে জামিনে মুক্তি দেওয়া যায়। তারপর বলে কোন শর্তে মুক্তি দেওয়া যাবে, এক কতি দিল আপনার যে আপনার কি বলে কতে আমরা যেটা পেলাম জামিনদারের সংখ্যা, কতে কি পরিমাণ অর্থের জামানতের, তারপরে গতি দিলাম যে মুচলেকা নিয়ে, গতি দিলাম উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি। তারপরে যে ব্যক্তিকে আপনি জামিনে মুক্তি দিলেন তার কাগজপাতি কোথায় প্রেরণ করতে হবে, তারপর দিল সংশ্লিষ্ট আদালতে বা অন্য আদালতে, না পুলিশ সুপারের কাছে, না থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা যে আদালত দিচ্ছে সেই সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে। এই ছিল আমাদের 76 দ্বারা মূলত আলোচনা। এরপরে আমরা 77 দ্বারা যেটা যে গ্রেপ্তারি পরোয়ানা কার নিকট প্রেরণ করতে হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের নিকট প্রেরণ করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা কার নিকট প্রেরণ করা হয় যদি এমসিকিউ আসে, এক বা একাধিক পুলিশ অফিসারের নিকট প্রেরণ করতে হবে। যদি এক বা একাধিক পুলিশ অফিসার পাওয়া না গেল সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা কে তামিল করবে, তখন এক বা একাধিক ব্যক্তির নিকটও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য প্রেরণ করা যেতে পারে। যা আমরা ওই যে 43 ধারায় পড়ে আসছি যে জনসাধারণ পরোয়ানা তামিল করতে পারে, সেই পরোয়ানা আমরা কত দ্বারা দিতে পারি, এই যে 77 ধারায় যে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসারের কাছে দিতে পারে, এক বা একাধিক পুলিশ অফিসারের কাছে তামিল করার জন্য। যদি পুলিশ অফিসার না পাওয়া যায় তাহলে এক বা একাধিক জনসাধারণ বা এক বা একাধিক ব্যক্তির নিকট দিয়েও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য আদালত প্রেরণ করতে পারেন। তাহলে এমসিকিউ আসলো যে গ্রেপ্তারি পরোয়ানা কার নিকট প্রেরণ করা যায়। প্রথমে দিল এক বা একাধিক পুলিশ অফিসার, কতি দিল এক বা একাধিক ব্যক্তির নিকট, গতি দিল গতি দিল কোনোটি নয়, তাহলে আমাদের উত্তর হবে গ ক ও খ। এরপরে আসেন যে এই যে গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের নামে হাওলা হলো, সেক্ষেত্রে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে কিভাবে।
তখন এই যে ৭৭ ক্লোজ ২ বলা আছে যে এই গ্রেপ্তারি পরোয়ানা আপনি এক বা একাধিক পুলিশ অফিসার যেও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারে, বা একাধিক জনগণ যেও, বা যে ব্যক্তির নামে এক বা একাধিক সাধারণ জনগণ দেওয়া হয়েছে তারাও যেও তামিল করতে পারে। আর যদি মনে করে যে এক বা একাধিক দরকার নয়, তাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তি যেও এটা তামিল করতে পারবেন। ৭৭ ক্লোজ ২। তাহলে ৭৭ ক্লোজ ১-এ পেলাম এক বা একাধিক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারে, পাশাপাশি এক বা একাধিক ব্যক্তিও তামিল করতে পারে। ২-এ কি বললাম যে তারা সবাই মিলে যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারে, অথবা তাদের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তি, যে কোনো একজন পুলিশ অফিসার বা যে কোনো একজন ব্যক্তি যেও এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন। এটা ছিল ৭৭ ধারার আলোচনা। ৭৮ ধারা গ্রেপ্তারি পরোয়ানা কার কার নিকট প্রেরণ করা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলছে জমির মালিক, কৃষক, ম্যানেজার। কয় ধরনের ব্যক্তি? ৩ ধরনের ব্যক্তি। কয় ধরনের ব্যক্তি? 3 ধরনের ব্যক্তি। জমির মালিক, কৃষক, ম্যানেজারের নিকট কে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। এমসিকিউ আসতে পারে যে জমির মালিক, কৃষক আর ম্যানেজারের নিকট কে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারেন? দিল প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, লাস্টে দিল কোনোটি নয়। তার মানে উত্তর হবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তিনি কার বরাবর দিতে পারবেন? বারণ দিল প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কার নিকট গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করার জন্য আদেশ দিতে পারেন? জমির মালিক, কৃষক, ম্যানেজার। গতি দিল উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি। এখন আসেন কোন ধরনের অপরাধের জন্য। এখানে বলা হয়েছে জামিনের অযোগ্য অপরাধী, ঘোষিত অপরাধী, পলাতক ব্যক্তির বিরুদ্ধে অথবা আইন হেফাজত হতে পালায়ন করেছে এইরূপ ব্যক্তির বিরুদ্ধে। তাহলে আমরা ৭৮-এ কয় ধরনের অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারে? ৪ ধরনের অপরাধীর জন্য ৩ ধরনের ব্যক্তির নিকট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য প্রেরণ করতে পারেন। এই ৪ ধরনের অপরাধ কি? জামিনের অযোগ্য অপরাধ, তারপরে ঘোষিত অপরাধী, তারপরে আমরা আরেকটা কি পেলাম? পলাতক ব্যক্তি, অর্থাৎ যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে সে ব্যক্তি পলাতক। আর একজনকে পেলাম আইন হেফাজত হতে, অর্থাৎ পুলিশ হেফাজত হতে পালন করেছে এইরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কয় ধরনের ব্যক্তির নিকট? ৩ ধরনের ব্যক্তি। কি কি আমরা পেলাম? এখানে দেখতে পাই জমির মালিক, জমির ম্যানেজার ও কৃষকের নিকট কে আদেশ দিতে পারেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। কি দিতে পারেন? গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে আমরা কি পেলাম? যে ৭৮ দ্বারা আমরা দেখতে পেলাম যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট জমির মালিক, কৃষক ও ম্যানেজারের নিকট যে ব্যক্তি ঘোষিত অপরাধী বা আইন হেফাজত হতে পালন করেছে বা জামিনের অযোগ্য অপরাধ বা পালানকৃত ব্যক্তি পলাতক রয়েছে এরূপ ব্যক্তি যদি তার জমিতে অবস্থান করে তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য তার বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারেন। এটা হচ্ছে ৭৮-এর ক্লোজ ১। আর এই গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর তিনি এটা প্রাপ্তি স্বীকার করবেন। ৭৮ ক্লোজ ২। তাহলে প্রথমে হচ্ছে ৭৮ ক্লোজ ১-এ হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ৩ ধরনের ব্যক্তিকে ৪ ধরনের অপরাধীকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারেন। ৭৮ ক্লোজ ১। ৭৮ ক্লোজ ২-এ বলছে এই গ্রেপ্তারি পরোয়ানা জমির মালিক, কৃষক অথবা ম্যানেজার পাওয়ার পরে তিনি কি করবেন? এটা প্রাপ্তি স্বীকার করবেন। আর এই প্রাপ্তি স্বীকার করার পরে তার জমির ভিতর যদি এই ধরনের অপরাধী থাকে তাদেরকে গ্রেপ্তার করবেন বা গ্রেপ্তার করার জন্য চেষ্টা করবেন, অথবা গ্রেপ্তারি পরোয়ানা কাছে রাখবেন। যখন তারা আসবে তখন এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। এটা ছিল ৭৮-এর ক্লোজ ২। ৭৮ ক্লোজ ৩-এ যেটা বলছে যে এই ব্যক্তিকে যখন এই ৩ ধরনের ব্যক্তি কোনো একজন ব্যক্তি গ্রেপ্তার করলো তখন তার কাজ কি? ৭৮ ক্লোজ ৩ বলছে যে তাকে নিকটবর্তী পুলিশ অফিসারের নিকট বা থানায় তাকে কি করবে?
নিয়ে হাজির করবে এবং পুলিশ অফিসার যদি ৭৬ ধারা মোতাবেক তার জামিনের ব্যবস্থা থাকে তাহলে জামিন দিবে, আর যদি ব্যবস্থা না থাকে তাহলে তাকে সংশ্লিষ্ট আদালতে এই গ্রেপ্তারি পরোয়ানা সহকারে তাকে প্রেরণ করবে। এই ছিল আমাদের ৭৮ ধারার আলোচনা। তাহলে আমরা সারসংক্ষেপ ৭৮-এর ক্লোজ যাকে বলছে যে জমির মালিক, কৃষক, ম্যানেজার তিনি ঘোষিত অপরাধী, আইন হেফাজত হতে পলায়নকারী অথবা যে ব্যক্তি গ্রেপ্তারি পরোয়ানা এসেছে পলাতক রয়েছে তাকে বা জামিনের অযোগ্য অপরাধ করছে, এই ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পরোয়ানা প্রেরণ করতে পারেন। ৭৮-এর ক্লোজ ১। ৭৮-এর ক্লোজ ২, এই পরোয়ানা তারা কি করবে? প্রাপ্তি স্বীকার করবে এবং তার জমিতে যদি এই ধরনের ব্যক্তি থাকে তাকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করার পরে ৭৮-এর ক্লোজ ৩-এ বলছে নিকটবর্তী পুলিশের নিকট হাজির করবে। পুলিশ যদি তাকে ৭৬ ধারা মোতাবেক জামিনের ব্যবস্থা থাকে জামিন দিবে, আর যদি ব্যবস্থা না থাকে তাহলে পুলিশ তাকে এই গ্রেপ্তারি পরোয়ানা সহ সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবে। এটা ছিল আমাদের ৭৮ ধারার আলোচনা। ৭৯ ধারা, ৭৯ ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশিত পুলিশ অফিসার অর্থাৎ যার নামে নির্দেশ করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য, ওই নির্দেশিত পুলিশ অফিসার ব্যতীত অন্য যে কোনো ব্যক্তিকে দিয়েও তামিল করতে পারেন। এটা হচ্ছে আমাদের ৭৯ ধারা। যেমন আমাদের গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর গ্রেপ্তারি পরোয়ানা আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজে তামিল করার কথা, কিন্তু এই যে ৭৯ ধারা বলছে যে তিনি যদি নিজে তামিল না করতে পারেন সেক্ষেত্রে তার নির্দেশিত অন্য কোনো অফিসারকে দিয়ে তামিল করাইতে পারেন। তখন তিনি একজন এএসআই বা একজন সাব ইন্সপেক্টরকে দিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করান। তবে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই গ্রেপ্তারি পরোয়ানায় যে অফিসার তামিল করবে সেই অফিসারের নাম লেখে ওই যে তামিলকারী যার নামে গ্রেপ্তারি পরোয়ানা আসছে ওই ব্যক্তির স্বাক্ষরিত সিলমোহর থাকতে হবে। তাহলে আমরা ৭৯ ধারায় কি বললাম যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশিত অফিসারের নামে গ্রেপ্তারি পরোয়ানা আসলে তিনি এই গ্রেপ্তারি পরোয়ানা অপর কোনো অফিসারের নামে হাওলা করে সেটা তামিল করতে পারেন। যেমন আমরা অনেক সময় বলি যে গ্রেপ্তারি পরোয়ানা আসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে, আমি এএসআই, তাহলে আমাকে নিয়ে এত জোরাজুরি কেন? আমি তামিল না করলে দায়ভার তো তার উপরে। কিন্তু না, যখনই ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার নামে হাওলা করে দিল তখনই এই দায়ভারতা আপনার উপর চলে আসবে। সেটাই কিন্তু এই ৭৯ ধারায় বলা আছে। এরপরে আমরা ৮০ ধারায় যেটা দেখতে পাই সেটা হচ্ছে গ্রেপ্তারি, যাকে আপনি গ্রেপ্তার করতে যাবেন তাকে গ্রেপ্তারের সারমর্ম জানাবেন এবং প্রয়োজন বোধে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাবেন। এটা সংবিধানের ৩৩ অনুচ্ছেদেও বলা আছে, এটা তার আইনগত অধিকার। এটা যখন আমাদের আসবে আসামির আইনগত অধিকার কি, তার মধ্যে এটা যে তাকে যে গ্রেপ্তার করতে যাবে সে কি করবে? গ্রেপ্তারি সারমর্ম জানাবে, পাশাপাশি তার করণীয় হচ্ছে যে এই যে গ্রেপ্তারি পরোয়ানা তাকে দেখাবে। তবে গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে যে যদি সে পালায়ন করে সেই বিষয়টার জন্য লক্ষ্য রাখতে হবে যে গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে গেলাম আর দেখাতে যেয়ে সে বেঁচে চলে গেল, এই বিষয়টা লক্ষ্য রেখে কাজটা করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের ৮০ ধারা। তাহলে এমসিকিউ আসতে পারে যে আসামিকে গ্রেপ্তার করতে হলে তাকে কি বিষয় দেখাইতে হবে, তাহলে আসবে যে গ্রেপ্তারি পরোয়ানা বা সমন বা আপনার আরেকটা যে গ্রেপ্তারের সারমর্ম, তাহলে ক খ দুইটা উল্লেখ করতে হবে যে গ্রেপ্তারের সারমর্ম তাকে জানাইতে হবে, পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের ৮০ ধারা। আজকে মনে হয় এই পর্যন্ত আমরা আলোচনা করি। আমরা একটু বিস্তারিত আবার একটু শুরু করি। ৭৫ ধারা যেটা আমরা পড়াইলাম সেটা হচ্ছে গ্রেপ্তার কাকে বলে সেটার সংজ্ঞা। ৭৫ ক্লোজ 2 পড়াইছি গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবদ্ধ থাকবে, আর একটা পড়াইছি এনইআর কি আর রিকল কি। এটা ছিল ৭৫ ধারার আলোচনা। ৭৬ ধারায় আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন, যদি জামিনদারের ব্যবস্থা থাকে তাকে জামানত নিয়ে ছেড়ে দিবে। ৭৬ ক্লোজ 1।
76 ক্লোজ 2 এই জামানত 3 পদ্ধতিতে নিতে হবে। প্রথম হচ্ছে জামিনদারের সংখ্যা, কি পরিমাণ অর্থের বিনিময়ে তাকে জামানত দিতে হচ্ছে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে। গতি বলছে যে তার নিকট থেকে মুসলেখা নিয়ে কোন তারিখে হাজির হবে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে। আর 3 যেটা বলছে যে এই কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট আদালতে ফেরত দিতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের কত 76 ধারার আলোচনা। 77 ধারা আমরা যেটা পড়াইছি, গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার বা এক বা একাধিক ব্যক্তির নামে প্রেরণ করতে পারে। তখন এক বা একাধিক ব্যক্তি বা এক বা একাধিক পুলিশ অফিসার ওটা তামিল করতে পারেন, অথবা যে কোনো একজন ব্যক্তিও তামিল করতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের 77 ধারা আলোচনা। 78 ধারা আমরা যেটা পড়াইলাম যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি জমির মালিক, কৃষক ও জমির ম্যানেজারকে দিয়ে তার জমির ভিতরে যদি কোনো ঘোষিত অপরাধী বা জামিনের অযোগ্য অপরাধী বা পুলিশ হেফাজত হতে পালন করেছে এরূপ কোনো অপরাধী তাকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতে পারেন। 78 ক্লোজ 1। 78 ক্লোজ 2 যেটা বলছে যে এই গ্রেপ্তারি পরোয়ানা তারা পাওয়ার পর এটা প্রাপ্তি স্বীকার করবেন, পাশাপাশি তারা কি করবে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করবে। আর যদি না পাওয়া যায় তাহলে সে আসা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা তাদের কাছে থাকবে, আসলে তারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। এরপরে আমরা যেটা পেলাম 78 ক্লোজ 3, এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। থানা যদি 76 ধারা জামিনের ব্যবস্থা থাকে তাহলে তাকে জামিন দিবে, আর যদি ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট কে আপনার গ্রেপ্তারি পরোয়ানা আসামিকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবে। এটা ছিল আমাদের 78 ধারা আলোচনা। 79 ধারা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশিত পুলিশ অফিসার তার অধীনস্থ কাউকে দিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাতে পারেন। তবে তামিলের ক্ষেত্রে অবশ্যই ওই নির্দেশিত পুলিশ অফিসার যাকে তামিল করবেন তার নাম বিপি নাম্বার লিখে স্বাক্ষর করবেন এবং সিল মেরে দিবেন। এটা হচ্ছে আমাদের 79 ধারা। 80 ধারা যাকে আপনি গ্রেপ্তার করবেন তাকে গ্রেপ্তারের সারমর্ম জানাবেন, পাশাপাশি তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাবেন। এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা।